সবাইকে মূল্যবান বক্তব্য রাখবেন বিশাল পৌরসভার সুযোগ্য সভাপতি, আজকের অনুষ্ঠানের বিশেষ বক্তা জনাব আলেক চাঁদ দেওয়ানকে ওনার মূল্যবান বক্তব্য রাখার জন্য আহ্বান জানাচ্ছি। বিসমিল্লাহির রহমানির রহিম। বাংলাদেশ জাতীয়তাবাদী দল কিশোর উপজেলা ও পৌর শাখা কর্তৃক আয়োজিত আজকের এই মত বিনিময় সভা শ্রদ্ধাভাজন সভাপতি কিশোর উপজেলা বিএনপির সংগ্রামী সভাপতি জনাব এনামুল হক ভূঁইয়া, উপস্থিত আমাদের কিশোর উপজেলা বিএনপির সকলের অভিভাবক, জননেতা এবং গানের শিল্পীর নমিনি জননেতা ডক্টর মাহবুবুর রহমান ভাই, উপস্থিত জেলা থেকে আগত প্রধান বক্তা, দক্ষিণ জেলা বিএনপির অন্যতম সদস্য সচিব জনাব রুকনুজ্জামান সরকার সাহেব সহ ওনার সফর সঙ্গী হিসাবে জেলা বিএনপি নেতৃবৃন্দ এবং অঙ্গ সংগঠনের সকল পর্যায়ের নেতৃবৃন্দ এবং কিশোর উপজেলা বিএনপি এবং পৌর বিএনপি নেতৃবৃন্দ এবং অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ সবাইকে জানাই সালাম, আসসালামু আলাইকুম। প্রিয় ভাইয়েরা, বাংলাদেশ জাতীয়তাবাদী দল একটি বিশাল দল। যে দলটি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান গঠন করে গিয়েছেন, আমরা সেই দলটাকে কখনো রাজপথে, কখনো জেলখানায়, কখনো সরকারে, কখনো আন্দোলনে, এভাবে আমরা এই দলটাকে টিকিয়ে রেখেছি। প্রিয় ভাইয়েরা, সামনে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন। আমি আমার ত্রিশাল পৌরসভা 9টি ওয়ার্ডে ইতিমধ্যে আমরা নির্বাচনী অনেক কার্যক্রমই শেষ করেছি, যার মধ্যে উল্লেখযোগ্য আমরা লিফলেট বিতরণ, প্রচার এবং মহিলাদের সমাবেশ, উঠান বৈঠক এবং আপনার গণসংযোগ এবং আগামী দিনে নির্বাচন যখন প্রচারণা শুরু হবে তখন আমরা প্রার্থীকে নিয়ে প্রতি ওয়ার্ডে 3টি 4টি করে উঠান বৈঠক করার সিদ্ধান্ত আমরা নিয়ে রেখেছি। ইনশাল্লাহ প্রচারণা শুরু হলেই আমরা এই কাজগুলি করব। তবে আজকের যে মত বিনিময় সভাটা আসলে একটা মনোমুগ্ধকর, যে একটা মিলন মেলা মনে হয়। আমরা সকলেই এখানে যারা উপস্থিত হয়েছি, আমরা সকলেই বিএনপির এক সময়ের তুখুর নেতা ছিলাম, বা সামনে আবার অনেকে নেতৃত্বে আসবেন। আমি পৌর বিএনপির পক্ষ থেকে উদাত্ত আহ্বান জানাবো, আপনারা সকলে যদি ঐক্যবদ্ধভাবে কাজ করেন, সকলে মিলিতভাবে ঐক্যবদ্ধভাবে কাজ করলে আমরা ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে আমাদের যে প্রার্থী ডাক্তার মাহবুবুর রহমান ভাইকে খুব সহজেই বিপুল ভোটের ব্যবধানে নির্বাচিত করতে পারবো। এই উদাত্ত আহ্বান সকলের কাছে রেখে আমি আমার বক্তব্য এখানে শেষ করছি। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ, শহীদ জিয়া অমর হোক, খালেদা জিয়া অমর হোক, আমাদের চেয়ারম্যান জনাব তারেক রহমান জিন্দাবাদ, ডাক্তার লিটন ভাই জিন্দাবাদ। আসসালামু আলাইকুম। ধন্যবাদ আলেক চাঁদ দেওয়ানকে। এখন আপনাদের সম্মুখে মূল্যবান বক্তব্য রাখবেন বিশাল উপজেলার সাবেক উপজেলা চেয়ারম্যান, বিশাল উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক, ময়মনসিংহ দক্ষিণ জেলা বিএনপির সংগ্রামী সদস্য আলহাজ জয়নাল আবেদিন সাহেবকে ওনার মূল্যবান বক্তব্য রাখার জন্য বিশেষভাবে অনুরোধ জানাচ্ছি। বিসমিল্লাহির রহমানির রহিম। আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে ত্রিশাল 7 আসনে নির্বাচনী মত বিনিময় সভার সভাপতি হিসেবে উপস্থিত আছে আমার
রাজনৈতিক সহকর্মী বিগত দিনে জনাব এনামুল হক ভূঁইয়া সাহেব, প্রধান অতিথি হিসাবে উপস্থিত আছেন আমাদের প্রিয় নেতা, যে নাকি এই ত্রিশাল থেকে ধানের শীষ প্রতীকের নমিনি হিসাবে নির্বাচিত করে ধানের শীষ প্রতীককে বিজয়ী করে দলকে এই সিটটি উপহার দেওয়ার জন্য কেন্দ্রীয় নেতৃবৃন্দ পাঠিয়েছেন জনাব ডাক্তার মাহবুব রহমান বেতন সাহেব। এখানে উপস্থিত আছেন ময়মনসিংহ জেলা বিএনপির সুযোগ্য সদস্য সচিব, যার নেতৃত্বে দীর্ঘদিন যাবৎ এই ময়মনসিংহের রাজপথ তথা সর্বমহলেই রাজনীতির একটা ব্যাপক কর্মকাণ্ড পরিচালিত হয়েছে জনাব রুকনুজ্জামান রুকন সাহেব উপস্থিত। ওনার সাথে যারা এসেছেন নেতৃবৃন্দ, জেলার নেতৃবৃন্দ তথা জেলার বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত। এই বিশাল উপজেলার সম্মানিত নেতৃবৃন্দ, বিশাল পৌরসভার নেতৃবৃন্দ এবং এই উপজেলা ও পৌরসভার বিভিন্ন অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ, বিশাল উপজেলার যুগ্ম আহ্বায়ক বৃন্দ সহ আরো যারা নেতৃবৃন্দ এখানে উপস্থিত হয়েছেন, সকলকে আমার ব্যক্তিগত পক্ষ থেকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় নেতৃবৃন্দ, আজকে এখানে আগামী নির্বাচন নিয়ে মত বিনিময় সভার আয়োজন করা হয়েছে। এই সভার বক্তব্যের শুরুতেই আমি শ্রদ্ধার সাথে স্মরণ করছি আমাদের নেত্রী, যিনি বিভিন্ন ভাবেই আমাদের এই বাংলাদেশের আপামর জনসাধারণের আস্থা অর্জন করতে পেরেছেন দলমত নির্বিশেষে। তার প্রমাণ আমরা দেখেছি সেই জানাজাতি বা বিভিন্ন সময় বিভিন্ন মিডিয়াতে আমরা যেটুকু অনুধাবন করতে পেরেছি। হয়তো আমরা আমাদের জন্ম থেকে শুরু করে এই পর্যন্ত এই ধরনের নেতা বা নেত্রী এখন পর্যন্ত আমরা দেখি নাই। কাজে সেই নেত্রীর রুহের মাগফিরাত আমি কামনা করছি এবং মহান আল্লাহ তাআলার কাছে কায়রোবাকে দেওয়া করছি উনার যে ত্যাগ, ওনার যে শ্রম, এর বিনিময়ে আল্লাহ তাআলা যেন অন্তত ওনাকে বেহেশত নসিব করেন। সর্বোপরি সাথে সাথে আমাদের এই দলকে যিনি প্রতিষ্ঠা করেছিলেন আমাদের শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, আমি ওনার রুহের মাগফিরাত কামনা করি। প্রিয় ভাইরা, বক্তব্য দেওয়ার তো কিছু নেই, দীর্ঘক্ষণ যাবতীয় বক্তব্য চলছে। আজকে এখানে কথা হয়েছে আমরা বিগত সময়ে দলের জন্য বা এই নির্বাচনের জন্য কে কতটুকু কাজ করতে পেরেছি সেই লক্ষ্যে আলোচনা করার জন্য। আমি মনে করি, যদিও আমি হয়তো আপনারা সকলে জানেন যে বর্তমান কমিটির সাথে পুরোপুরিভাবে সম্পৃক্ত না থাকলেও এই ত্রিশালে বিগত 17টি বৎসর যাবৎ যত ধরনের দলীয় কর্মসূচি আসুক প্রত্যেকটা কর্মসূচি পালন করার চেষ্টা করছি, হোক সেটা ত্রিশালের রাজপথ, হোক সেটা বিভাগীয় শহর, হোক সেটা কেন্দ্রীয় শহর। চেষ্টা করেছি প্রত্যেকটাতে অন্তত অংশগ্রহণ করার জন্য। ত্রিশাল বিএনপিতে আছে তথা তাকে তুলে ধরার জন্য সর্বোপরি চেষ্টা করে গেছে।
মামলা খেয়েছি, জামিন নিয়েছি, পালিয়েও থেকেছি, পুলিশ ধরেছে, বাসাত করেছে, যেখানে আমরা পালিয়ে থেকেছি সেখানেও পর্যন্ত পুলিশ যা খোঁজ খবর নিয়েছে। তারপর ইনশাল্লাহ আমরা কোনোদিন পিছপা হয় নাই। অন্তত এই দলকে ভালোবেসে, দলের প্রতীককে ভালোবেসে, দলের যারা নেতৃস্থানে আছেন তাদের প্রতি আস্থাশীল হয়ে আমি সবসময় দলের পক্ষে বিগত সময়ে সর্বাত্মকভাবে কাজ করার জন্য চেষ্টা করে গিয়েছি। যদি মনে করি এই 24-এর আন্দোলনের পর থেকে এই দিশারে বিভিন্ন জায়গাতে যেখানে কম বেশি আমরা মত বিনিময় সভা করে থাকি, কম বেশি আলোচনা করেছি, শুধু ধানের শীষের পক্ষেই করেছি, দলের পক্ষেই করেছি, নেত্রীর জন্যই করেছি, নেত্রীর জন্য দোয়া চেয়েছি, দলের জন্য চেয়েছি, দলের পক্ষেই করেছি। যদি দলের পক্ষে ন্যায় করতাম তবে আপনারা তো সকলে জানেন যে এটা অনেক বড় দল, জাতীয়তাবাদী দল। এই দলে অনেকেই হয়তোবা বিভিন্ন পদ পদবীর জন্য অথবা বিভিন্ন নির্বাচনে অংশগ্রহণ করার জন্য সর্বাত্মক চেষ্টা করতেই পারে। আপনারা জানেন বিগত 18 সন আমাকে এই দল থেকে একবার নমিনেশন দেওয়া হয়েছিল। পরবর্তীতেও হয়তো আমি সেই আশা বুকে নিয়ে চেষ্টা করছি। এটা আমি মনে করি এটা আমার দলের কোনো ক্ষতির কারণ না, দলের জন্য একটা ভালো। কারণ এই দলে যদি এই ধরনের কোনো প্রতিযোগিতা না থাকে, দলে যদি এই ধরনের প্রতিযোগিতামূলক কর্মকাণ্ড না থাকে, জনগণের গোড়দোড়া দলের বিভিন্ন কর্মসূচি, দলের বিভিন্ন কাজকর্ম পৌঁছে দেওয়া মতো কোনো সুবিধা থাকবে না, যা আমরা ইতিমধ্যে পৌঁছে দিতে পেরেছি। দলকে ভালোবেসে বলে আজকে যেহেতু জাতীয় নেতৃবৃন্দ ডাক্তার মাহবুব রহমান লিটন সাহেবকে কিষানের নমিনি হিসাবে দায়িত্ব দিয়েছেন, আপনারা জানেন হয়তো আমাদের মাঝে থেকে কিছু লোকে একটা নমিনেশন পেপারও কিনেছিল আমাকে স্বতন্ত্র প্রার্থী করার জন্য, কিন্তু আমি সেই নমিনেশন পেপার জমা দিই নাই। কারণ এই দলের বিপক্ষে, ধানের শীষের বিপক্ষে এই বয়সে নমিনেশন জমা দিয়ে আমি আর বিতর্কিত হতে চাই না, যার পরিপ্রেক্ষিতে আমি নমিনেশন জমা দিই নাই। আপনারা হয়তো যারা সিনিয়র লোকজন আছেন জানেন এই দলের সৃষ্টি লগ্ন থেকে আবুল মনসুর সাহেব যখন নির্বাচন করছে সেই নির্বাচন থেকে শুরু করে প্রত্যেকটা নির্বাচনে আমি সক্রিয়ভাবে অংশগ্রহণ করেছি, সক্রিয়ভাবে প্রত্যেকটা নির্বাচন করে দেওয়ার জন্য চেষ্টা করেছি। আমাদের ডাক্তার মাহবুব রহমান লিটন সাহেব বিগত যে সমস্ত নির্বাচনগুলি করেছে প্রত্যেকটা নির্বাচনে আমি সক্রিয়ভাবে উপস্থিত থেকে নিজে থেকে সফল করে দেওয়ার চেষ্টা করেছি। হয়তো ভুল তো থাকতেই পারে, মানুষের মধ্যে ভুল করতে হইতেই পারে, কিন্তু জেনে শুনে কোনো ভুল কোন নির্বাচনেই আমি করি নাই। ইনশাল্লাহ এই দলের স্বার্থে যতদিন বেঁচে আছি, দলের বিপক্ষে, দলের বিরুদ্ধে, দলের ক্ষতি হবে এমন কোন কর্মকাণ্ডে কোনদিন যাওয়া, এই ধরনের কোন মন মানসিকতাও নেই, এই ধরনের কোন ইচ্ছা আকাঙ্ক্ষাও নেই। আমি শুধু আপনাদের কাছে একটু অনুরোধ রাখি, আপনারা আমার জন্য দোয়া করবেন, মৃত্যুর পূর্ব পর্যন্ত যেন সুস্থ অবস্থায় আপনাদের সাথে একসাথে চলতে পারি, দলের কাজ করতে পারি, সমাজের জন্য করতে পারি। যারা এই দলকে ভালোবেসেছে, দলের জন্য যারা কাজ করেছে, তাদের জন্য অন্তত কিছু হলেও যাতে আমি কাজ করে যেতে পারি, সেই জন্য আপনারা আমার জন্য দোয়া করবেন। প্রিয় নেতৃবৃন্দ, বক্তব্য দীর্ঘ করতে চাই না, যেহেতু অনেক সময় হয়ে গেছে, এখন আর বক্তব্য শোনারও ধৈর্য আমাদের কারো নাই। তবে একটি কথা অনুরোধ, আমরা যারা আজকে এখানে নেতৃবৃন্দ উপস্থিত হয়েছি, আমাদের সকলকে আরেকটু সংযমশীল হওয়ার প্রয়োজন আছে।
যাতে আমাদের যারা ভাই আজকে আমাদের সাথে হয়তো না আছে তাদেরকে ভালোবাসার মাধ্যমে হোক, যেভাবেই হোক, অন্তত এই দলের সাথে একসাথে করে আগামী দিনে কাজ করার জন্য যে পরিকল্পনা আছে সেই পরিকল্পনা বাস্তবায়নের জন্য সর্বাত্মক চেষ্টা আমাদেরকে করতে হবে। তার জন্য যদি লাগে আমরা যারা নেতৃবৃন্দ আছি আমাদেরকে একটু হয়তো সার্ভিস রাখতে পারে, আমাদের হয়তো একটু আরেকজনকে কথা বলতে রাখতে পারে, অথবা যেভাবেই হোক কোনো রাখতে পারে। আমরা যারা নির্বাচন করি আমরা জানি যে নির্বাচন করে প্রতীক বরাদ্দর পর সে হয়ে যাবে অসহায়, তাকে আমরা যত কিছুই বলি না কেন সে একটা অসহায়ের মতো হয়ে যাবে। কাজে তার পক্ষে সম্ভব না, সেটা সম্ভব একমাত্র আমরা যারা তার আশেপাশে আছি। আমরা পারি হয়তো তাকে ওই ধরনের পরিষেবাটা দিয়ে, ওই ধরনের সহযোগিতা দিয়ে তার সেই উপকারটুকু করতে। কাজে উপকার তারটুকু করলে তারটা হলো সেটা না, উপকার আমার এলাকার হলো, আমার কিষানের হলো, সর্বোপরি আমার দেশের হলো। যে দল যার জন্য এত কষ্ট করেছে, এত জুলুম অত্যাচার হামলা মামলা সহ্য করেছে, সেই দিনটা খুব সন্নিকটে। আগামী 12 তারিখে আমাদের ইনশাল্লাহ একটা সুন্দর সময়ের অপেক্ষায় আমরা সকলে আছি, আমাদের নেতৃবৃন্দ আছে, যাতে অন্তত সেই দিন আমরা একটা সুন্দর সংবাদ এই ত্রিশাল থেকে কেন্দ্রে আমরা দিতে পারি। সেই লক্ষ্যে সকলে মিলেমিশে আগামীতে কাজ করব, এইটুক আশাবাদ ব্যক্ত করে আজকে যারা এখানে উপস্থিত হয়েছেন, বিশেষ করে ময়মনসিংহ থেকে যারা কষ্ট করে এসে আজকে আমাদের এখানে উপস্থিত হয়েছেন, আমাদের এই ত্রিশালের যারা নেতৃবৃন্দ আছে আমাদেরকে জাগ্রত করার জন্য তাদেরকে আমি আমার ব্যক্তিগত পক্ষ থেকে জানাচ্ছি আন্তরিক অভিনন্দন এবং ধন্যবাদ। সর্বোপরি আমাদের এলাকার নেতৃবৃন্দ যারা আছেন, আপনারা ইনশাল্লাহ আগামী দিনে নিজেরা সক্রিয় হয়ে জনগণের কাছে আরো কাছে গিয়ে, আরো নিকটে গিয়ে কাজ করার জন্য চেষ্টা করবেন, এই আশাবাদ ব্যক্ত করে আমি আমার কথা এখানে শেষ করছি। খুদা হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ধন্যবাদ। দক্ষিণ জেলা বিএনপির সংগ্রামী যুগ্ম আহ্বায়ক শহীদুল আলম খসরুকে ওনার মূল্যবান বক্তব্য রাখার জন্য বিশেষভাবে অনুরোধ জানাচ্ছি। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে নির্বাচনী মতবিনিময় সভা সম্মানিত সভাপতি, বিশাল উপজেলা শাখার সংগ্রামী আহ্বায়ক, মৌসুমী দক্ষিণ জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক জনাব এনামুল হক ভূঁইয়া, আমাদের মধ্যে প্রধান অতিথি হিসেবে উপস্থিত আছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল মৌসুমী দক্ষিণ জেলা শাখার সাবেক সংগ্রামী আহ্বায়ক, বিশালের মাটি ও মানুষের নেতা, ধানের শীষে মনোনীত প্রার্থী জনাব ডাক্তার মাহবুব রহমান লিটন, মঞ্চে ভূমিষ্ঠ বাংলাদেশ জাতীয়তাবাদী দল মৌসুমী দক্ষিণ জেলা শাখার সংগ্রামী সদস্য সচিব, রাষ্ট্র থেকে উঠে আসা নেতৃত্ব, আমাদের সকলের প্রিয় সাবেক ছাত্র দলের সভাপতি, যুব দলের সভাপতি, আজকে এই মত বিনিময় সভার সম্মানিত প্রধান বক্তা রূপরঞ্জন সরকার রূপন সহ উপস্থিত ময়মনসিংহ দক্ষিণ জেলা বিএনপির সদস্য এবং অঙ্গভঙ্গ সহযোগী সংগঠনের সভাপতি সাধারণ সম্পাদকবৃন্দ, এই ত্রিশাল উপজেলা শাখার যুগ্ম আহ্বায়ক সদস্যবৃন্দ, পৌর শাখার আহ্বায়ক যুগ্ম আহ্বায়কবৃন্দ, আমার সম্মুখে উপস্থিত এই ত্রিশাল উপজেলা শাখার বিভিন্ন ইউনিয়ন থেকে আগত বিএনপি বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ, পৌর শাখার বিভিন্ন ওয়ার্ডের নেতৃবৃন্দ, সকলকেই আমার ব্যক্তিগত তরফ থেকে আপনাদের প্রতি কৃতজ্ঞতা জানাই, সালাম জানাই। আসসালামু আলাইকুম। সংগ্রামী নেতৃবৃন্দ সালাম দিয়েছিলাম। আসসালামু আলাইকুম। বক্তব্য শোনার মতো কি ধৈর্য আছে নাকি খিদা লাগছে? আছে? অর্ধেকের আছে, অর্ধেকের খিদা লাগছে। আলহামদুলিল্লাহ খুব স্বল্প পরিসরে শেষ করবো।
আজকে আমরা আসলে যে উদ্দেশ্য নিয়ে এখানে সমবেত হয়েছি, এটি একটি জেলা বিএনপি কর্তৃক আয়োজিত মত বিনিময় সভা। মত বিনিময় সভাটির অর্থ আজকে যাকে দল থেকে এখানে ধানের শীষে মনোনয়ন দেওয়া হয়েছে, মনোনীত করা হয়েছে, তার পক্ষে কাজ করতে গিয়ে আগামী 12 ফেব্রুয়ারিতে ভোটের দিন সেই পর্যন্ত যেন বিএনপির সকল স্তর নেতাবৃন্দ আমরা এক পরিবার হয়ে কাজ করে জয়লাভ করতে পারি, এটাই হচ্ছে আমাদের আজকে মূল উদ্দেশ্য। এখানে যদি কোন ধরনের গ্যাপ থাকে, কোন ধরনের পার্থক্য থাকে, মান অভিমান থাকে, সেটিকে নিরসন করার জন্য আমাদের আজকে জেলা থেকে এই উদ্যোগ। আজকে 17 বছর আমরা আন্দোলন সংগ্রাম করছি, সকলেই মামলা মোকদ্দমা জেল জুলুমলিয়া সবাই শিকার হয়েছেন। একটি মাত্র কারণ, একটি সুষ্ঠু নির্বাচনের জন্য, নাকি ভাইরা? আমাদের নেত্রী দেশটিতে এরকম খালেদ জিয়া সেই গৃহে শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমান মারা যাওয়ার পরে শরীয়তের এরশাদ বিরোধী আন্দোলন যে রাজপথে ছিল, সেটি ছিল একটি নির্বাচনের জন্য, তাই না ভাই? এই ব্রিটিশ সরকারের বিরুদ্ধে যে আমরা আন্দোলন করেছি, আমাদের নেত্রী 2 বার জেল কেটেছে মিথ্যা মামলায়। সেই আন্দোলন ছিল এই নির্বাচনের জন্য, অর্থাৎ একটি সুষ্ঠু নির্বাচন, দেশের গণতন্ত্রের স্বাধীনতার সার্বভৌমত্ব রক্ষা করার জন্য একটি আন্দোলন, এবং দেশের সাধারণ জনগণ মানুষ যেন ভোট দিতে পারে। তা আমাদের সেই কাঙ্ক্ষিত লক্ষ্যে কিন্তু আমরা একেবারে দূর করে এসে কিন্তু আমরা বসেছি। আমি নিজেও এই ত্রিশালের সন্তান, ত্রিশাল নিজেও আমি ধানের শীষের পক্ষে এই তফসিল ঘোষণার আগে বিভিন্ন ইউনিয়নে কাজ করেছি, ধানের শীষের পক্ষে ভোট চেয়েছি। আমি নিজেও নমিনেশন পেপার করেছিলাম, যখন দল থেকে রিটার্ন বাইকে চিঠি দিয়ে নমিনেশন দেওয়া হয়, আমরা কিন্তু তখন আর আমাদের নমিনেশন সাবমিট করি নাই। অর্থাৎ সবকিছুর পরে দলের প্রতি আমরা শ্রদ্ধাশীল, দলের নিয়ম কানুন, দলের সাংগঠনিক নিয়ম সকল কিছু মানতে আমরা বাধ্য। যদি আমরা আমাদের নেত্রী দেশটিতে বেগম খালেদা জিয়া, শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমান, তার প্রমাণকে যদি আমরা মানি, তো সকল কিছু কিন্তু আমাদের মেনে চলতে হবে, নাকি ভাই? আমি আজকে দুঃখের সাথে একটি কথা বলতে চাই, যে কথাগুলো বলবো আমাদের ভালোর জন্য বলবো। আমার এই কথাগুলো কেউ ভালো নিতে পারে, খারাপ ভাবে নিতে পারে। আমার একটি কথাই যে নির্বাচনের 12 তারিখ রিটার্নকে জয়যুক্ত করতে হবে, ধানের শীষে বাতিল করতে হবে। এখন আসি এই দিকে যারা বিএনপি কর্তৃক আজকে যে মত বিনিময় সভাটা, এই মত বিনিময় সভায় যারা সকল অঙ্গ সংগঠনের সভাপতি, সাধারণ সম্পাদক, আমি নিজে যারা বিএনপির যুগ্ম আহ্বায়ক এবং যারা সদস্য সচিব, এবং আমার নিজের আরেকটা অঙ্গ সংগঠনের পদ আছে স্বেচ্ছাসেবক আহ্বায়ক, এবং থানার উপজেলার কমিটি, পৌর কমিটি এবং অঙ্গ সংগঠনের সকল সভাপতি সদস্যবৃন্দ, অত্যন্ত দুঃখের বিষয়, নিয়ম থাকা সত্ত্বেও, সাংগঠনিক থাকা সত্ত্বেও অনেক সংগঠনের সভাপতি, সাধারণ সম্পাদককে দাওয়াত দেওয়া হয় নাই। আমি গতকাল রাত্রে লিটন ভাই আমার ফোন দিয়েছিলাম, আমি ওনাকে বলছি, লিটন ভাই আপনার এমপি হতে হবে, আপনাকে সকল কিছু পছন্দ উঠতে হবে, এই নির্বাচন পর্ব সবাইকে কাছে নিতে হবে, সবাইকে বলেন ভাই। তারপরে কিন্তু রাত্রে কেউ বলা হয় নাই। আজকে সকালবেলা আমাদের সাথে সকাল 15 লিটন ভাই ফোন দিয়েছিল, ওর মধ্যে ঘুমাইছিল, তারপর ব্যাক করছে, আমি সাথে করে নিয়ে আসছি ভাই। এখন এই যে যারা এই পরিচালনাটা করে, লিটন ভাই কিন্তু জামাই, লিটন ভাই কিন্তু প্রার্থী, ওনার অনেক কিছুই কিন্তু জ্ঞান থাকবে না ভাই। যারা সাথে থাকি, যারা আমরা পরিচালনাটা করি, দয়া করে বিবেকটা কিসালের বিএনপিতে করেন না, ভালোবাসেন কাছে দেখতে নেন। লিটন ভাই এমপি হলে আপনারা সকল সুবিধা নেন, আমরা যাবো না ভাই। আমরা লিগ্যালিটি সাংগঠনিক যতটুকু পাওয়ার আমরা সেভাবে যাবো, আর সকল সুবিধা নেন ভাই। দূরে ঠেকলে রাইখা নেতে ক্ষতি হবে ভাই, ক্ষতি হবে কেন ভাই? ভোট কিন্তু জনগণের, নাকি ভাই? ভোট কি আমার পকেটে? আমার স্ত্রী যখন ভোটটা দিবে, আমি কি সাথে থাকতে পারবো? সুতরাং মানুষকে বুঝিয়ে তার ভোট কেন্দ্রে এলে ভোটটা ধানের শীষের পক্ষে দেওয়াইতে হবে।
ব্যক্তি স্বার্থ থেকে উঠে আসি, আমরা দলের জন্য কাজ করি। আমাদের এই ধানের শীষের মার্কা, তারেক রহমানের মার্কা, দেশটিতে এবং খালেদা মার্কা, শহীদ প্রেসিডেন্ট চেয়ারম্যানের মার্কা। এই ধানের শীষের মার্কা যদি হেরে যাবে বাংলাদেশ, হেরে যাবে তারেক রহমান। দুঃখ পাবে আমাদের দেশটিতে পাকেন খালেদা সেই কবরখানা থেকে। সুতরাং নিজস্ব হিংসা থেকে বেরিয়ে আসি। আমি পরিষ্কার বলতে চাই, কোন ধরনের যতই ধরে রাখেন, যতই হিংসা করেন, আমরা ধানের শীষের পক্ষে কাজ করব। 12 তারিখ ধানের শীষে ভোট দিয়ে লিটন ভাইকে পাস করে বাড়ি ফিরে যাব। এত আন্দোলন, দেশটিতে বেগম খালেদা বিনা চিকিৎসা অসুস্থ হয়ে মারা গেল। শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমানের বাড়িটা ঘুরাই দিল। গুলশান বিশ্বে ম্যাডাম সেদিন যে কান্নায় ভেঙে পড়ছিল, আপনি কি ভুলে গেছেন? এই আওয়ামী লীগরা যারা আমাদেরকে 2000 বছর শহর ঢুকতে দেয় নাই, আমার সদস্য সচিব সহ আমরা একসাথে পড়াতে ছিলাম দীর্ঘদিন, আপনি কি ভুলে গেছেন? আমরা আমাদের পরিবার পরিজন থেকে বিচ্ছিন্ন ছিলাম, আমরা খেতে পারি নাই, ঘুমাইতে পারি না, বিভিন্ন জায়গায় আশ্রয় নিয়েছি। একটি কথা বলতে চাই, মূল্যবান কথা, আমার তো অনেক জ্ঞানীগুলি এখানে আছে, রাজনীতিকে অনেক টেকনিকা করোনাটা এখানে কিন্তু আছে। তবে মনে রাখবেন, বিএনপি নেতা কর্মীদেরকে মাধ্যমে কিন্তু ধানের শীষের বিজয় সুনিশ্চিত করতে হবে। আওয়ামী লীগের কোন নেতাকে যদি আপনি যতই কাছে আনেন, সে গিয়া একজন মানুষের হচ্ছে কি ভোট চাইবো সেদিন বলে ভাই ধানের শীষে ভোট দেন, তো মানুষ বলবো না 2 দিন আগে বলছেন সেটা লোকমার্কা, আপনি কিসের জন্য আসছেন ওগুলো কি বলতে পারবেন কোনো কিছু ভাই? সুতরাং ধানের শীষের পক্ষে যত লোকজন আছে তাদেরকে কাছে টানেন, তাদেরকে মাঠে ঘরে ঘরে পাঠান, ভোটের জন্য বাইশ করেন। মানুষ কিন্তু অনেক সচেতন, মানুষ দেখতে চায় যে পার্টির সাথে যে লোকটা যাচ্ছে সে কতটুকু ভালো না মন্দ, এটাও কিন্তু মানুষ দেখে না ভাই। এই যে আন্দোলন সংগ্রাম বিগত দিন হয়েছে, সেই আন্দোলন সংগ্রাম আমরা যে 17 বছর করলাম, আমরা কিন্তু স্বৈরাচারী ফ্যাসিস্ট সরকারকে বিদায় করতে পারি নাই। একটি ছোট্ট জিনিস কোটা আন্দোলনের মাধ্যমে ছাত্র জনতা, আমাদের নেতা তারেক সাহেব পিছন থেকে আমরা পিছন থেকে সাপোর্ট দিয়ে কিন্তু ফ্যাসিস্ট সরকারকে বাংলাদেশ থেকে আমরা বিদায় করছি। আমরা মনে করছিলাম শেখ হাসিনা বুঝলে তো কোনোদিন আমরা বিদায় করতে পারবো না, ঠিক না ভাই? যাই হোক, এই কথাগুলো মাথায় মনে রাখতে ভাই, এর পরবর্তীতে আমাদের কার্যক্রম গুলা সবারই করা উচিত। আমি আশা করি আমাদের নেতা লিটন ভাই এবং তার সাথে যারা আজকের এই দল পরিচালনা বা নির্বাচন পরিচালনা করতেছেন, আপনারা দয়া করে সকলকে দায়িত্বে আনেন, লিটন ভাইয়ের কাছে নেন, বইলা নির্বাচনে নামান। এর বাইরে কিন্তু ভাই আজকে যে বিএনপি অনুসার সেনাবাহিনী নিয়ে আসছে, নির্বাচনটা কি সহজ হবে আপনারা মনে করতেছেন? আমাদের নেতা তারেক সাহেব কিন্তু পরিষ্কার বলছিল যে একটা কঠিন নির্বাচন সামনে, তার আলামত কিন্তু আমরা দেখতে পাচ্ছেন। মনে করেন না যে কেন্দ্রের কাছে বাড়ির কাছে কেন্দ্র ভোটটা মেরে দেবো, এই কোনো বাবার কোনো অবকাশ নাই। মানুষকে, জনগণকে ভোট কেন্দ্রে নিয়ে যেতে হবে, পরিশ্রম করতে হবে, ধানের শীষে ভক্তে ভোট দেবে সেটা নিশ্চিত করতে হবে, তবে আমরা বিজয়ের নিশানা কিন্তু আমরা ধরতে পারবো। তারেক রহমানকে বাংলাদেশের প্রধানমন্ত্রী হিসেবে প্রতিষ্ঠিত করতে পারবো, লিটন ভাইকে কিন্তু আমরা সংসদে পাঠাতে পারবো, সরকারও গঠন করতে পারবো। ভাই বক্তব্য লম্বা দিব না ভাই, আপনাদের কাছে দোয়া চাই, আপনাদের পাশে থাকবো, ধানের শীষের পক্ষে কাজ করবো, সততার সহিত ব্যক্ত করে সকলকে ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফেজ। এই যে দেশটিতে বেগম খালেদা জিন্দাবাদ তিনি বলা রাখে, আমার সব সময় কষ্ট হয়, দেশটিতে বেগম খালেদা অমর হোক, শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমান অমর হোক, তারেক রহমান জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ, ধানের শীষ জিন্দাবাদ। সকলেই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। ধন্যবাদ বিদ্যালয়ের দর্শককে চমৎকার বক্তব্য উপস্থাপনের জন্য। এ পর্যায়ে বক্তব্য নিয়ে আসবেন ময়মনসিংহের ঐতিহ্যবাহী কমার্স কলেজের নির্বাচিত ভিপি, বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল ময়মনসিংহ দক্ষিণ জেলা শাখার সংগ্রামী সাধারণ সম্পাদক, সংগ্রামী সভাপতি, বাংলাদেশ জাতীয়তাবাদী যুব দলের সংগ্রামী সাধারণ সম্পাদক, সংগ্রামী সভাপতি, একজন দক্ষ সংগঠক, একজন রাজপথের ত্যাগী নেতা। আমরা অনেকেই হয়তো জানি না যে
যখন 17 বছরের এই ফেসিবাদ বিরোধী আন্দোলনের যিনি অগ্রনায়ক, রাজপথের অগ্র সৈনিক এবং যার বিরুদ্ধে ক্রস ফায়ারের হুকুম ছিল, আমরা হয়তো অনেকে আজকে যারা এখানে জাতীয়তাবাদীর বিভিন্ন ইউনিট থেকে যে রাজনৈতিক নেতা কর্মী আমরা আসছে, আমরা অনেকেই জানি না। অনেক ত্যাগ, অনেক মামলা, আমার জানা মতে 70টির উপরে যিনি মামলা বহন করে রাজপথের সাহসী অগ্র সৈনিক হিসাবে সংগ্রামকে বাস্তবায়ন করার জন্য যিনি কাজ করেছেন, আজকের বাংলাদেশ জাতীয়তাবাদী দল ময়মনসিংহ দক্ষিণ জেলা শাখার উপযুক্ত যিনি পদ পেয়েছেন, আমাদের চেয়ারম্যান মহোদয় যথাযথ সম্মান যাকে করেছেন, সেই নেতা রুকুনুজ্জামান রুকুন সরকারকে বক্তব্য রাখার জন্য অনুরোধ জানাচ্ছি। ধন্যবাদ। বিসমিল্লাহির রহমানির রহিম। বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিশাল উপজেলা ও পৌর শাখা কর্তৃক আয়োজিত 12ই ফেব্রুয়ারির ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে তাদের শেষকে বিজয়ী করার লক্ষ্যে আজকের এই মত বিনিময় সভার সম্মানিত সভাপতি, বিশাল উপজেলা বিএনপির সংগ্রামী আহ্বায়ক, সাবেক ছাত্রনেতা জনাব এনামুল হক ভূঁইয়া, উপস্থিত আছেন বিশাল থেকে যিনি 12 তারিখ তারেক রহমানের প্রতিনিধিত্ব করবেন, বেগম খালেদা জিয়া এবং শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ধানের শীষ মার্কার প্রতিনিধিত্ব করবেন, যিনি আগামী দিনের এই বিশাল বিনির্মাণের স্বপ্ন দেখবেন, অতীতেও দেখেছেন। ময়মনসিংহ দক্ষিণ জেলা বিএনপির সাবেক আহ্বায়ক, বিএনপি কেন্দ্রীয় নির্বাহী কমিটির সম্মানিত সদস্য জনাব ডক্টর মাহবুবুর রহমান লিটন ভাই, উপস্থিত আছেন প্রিয় সহযোদ্ধা, জাতীয়তাবাদী দল ময়মনসিংহ দক্ষিণ জেলা শাখার সংগ্রামী যুগ্ম আহ্বায়ক, বিশালের কৃতি সন্তান শহীদুল আমিন খুসরু, বিশাল উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক, বিশালের মানুষের ভোটে নির্বাচিত সাবেক উপজেলা চেয়ারম্যান আল্লাহ জয়নুল আবেদিন, পৌর বিএনপির সভাপতি আলেক চাঁদ দেওয়ান সহ সকল বিএনপির নেতৃবৃন্দ, অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ, যারা বক্তব্য রেখেছেন তাদের নামটি নাই বলি, আমার সহসঙ্গী হিসাবে আমরা যারা একসঙ্গে সহকর্মী হিসাবে এসেছি, ময়মনসিংহ দক্ষিণ জেলা বিএনপির দপ্তরের দায়িত্ব নিয়োজিত জেলা বিএনপির সদস্য মাসুদ তালুকদার, উলামা দলের সভাপতি ডাক্তার রুহুল আমিন, জাসাসের সাধারণ সম্পাদক সাব্বির সহ সঞ্চালনায় আছেন শামীম ভাই এবং মিশন সাহেব, পৌর বিএনপির সাধারণ সম্পাদক সহ উপস্থিত সকল নেতৃবৃন্দ। আমাদের বক্তব্যটা আসলে এমন এক সময় পড়েছে যখন আসলে আমরা সকলেই ক্ষুধার্ত। আমি মহান রাব্বুল আলামিনের কাছে শুকরিয়া আদায় করি যে আজকে 21 সালে দাঁড়িয়ে আমাদের দলের কোনো প্রার্থী, দলের কোন নেতা পদধারী দলের বিপক্ষে কোনো মত প্রকাশ বা প্রার্থিতার ঘোষণা করে নাই। এজন্য মহান রাব্বুল আলামিনের কাছে প্রথম শুকরিয়া আদায় করি। এজন্যই আমার কথাগুলো আর যা যাবে সব প্রার্থী মনোযোগ আকর্ষণ করার জন্য যাবে। আমি অন্য জায়গায় যখন বক্তব্য দেই তখন আমার জন্য বিব্রতকর। আমি ফুলবাড়িয়াতে বক্তব্য দিয়েছি, সেখানে আমাদের দলের পদধারী একজন নেতা নির্বাচন করতেছেন বা জমা দিয়েছেন, ভালো কাটে আমাদের দলের আমার খুবই ঘনিষ্ঠ একজন লোক ব্যক্তিগত জীবনে তিনিও মনোনয়ন জমা দিয়েছেন। এজন্য সেখানের বক্তব্যটা আমার আপন জনকে খুব কষ্ট দিয়েছে, ব্যথিত করেছে। এখানেও আমার আপন জনেরা আছেন। আমি চেষ্টা করেছি যারা যেন দলের বিপক্ষে গিয়ে প্রার্থী না হয়। রাজনীতি করতে যেয়ে আপনি কোনো কোনো সময় কেউ কেউ আপনার রাজনৈতিক দর্শনের বাইরে গিয়েও আপন হয়ে যাবে, পরিবারের মতো সম্পর্ক হয়ে যাবে, ভাইয়ের চেয়ে বেশি সম্পর্ক হয়ে যাবে রাজনৈতিক কর্মীর সঙ্গে। আমাদের এই 17 বছরে এই সম্পর্কটি আরো অটুট হয়েছে।
আমার ভাই আমার সঙ্গে যতটুকু না ছিল, আমার রাজনৈতিক সহকর্মী এর সঙ্গে আমার চেয়ে অনেক বেশি ছিল। আমি এই 17 বছরে ত্রিশাল থানায় অনেকদিন লুকিয়ে থেকেছি। বিশাল আত্মীয়তার সূত্রেও আমার লুকিয়ে থাকার অনেক জায়গা আছে, আর রাজনৈতিক ভাবে অনেক সঙ্গে থেকেছি। তারা অনেকে আপনজন, অনেকে আজকের এই মিটিং এ আছেন, অনেকে আজকের এই মিটিং এ অনুপস্থিত আছেন। একটা জায়গায় সকল সম্পর্ক অস্বীকার করার সুযোগ নাই। যেখানে খালেদা জিয়া, তারেক রহমান আর জিয়াউর রহমানের প্রশ্ন আসবে, ওখানে আপনার সকল সম্পর্ক এখানে ত্যাগ করে ফেলতে হবে। যে সম্পর্কটা রাখতে গিয়ে এই তিনজনের সম্পর্ক রাখা যাবে না, সেখানে আর কোন সম্পর্ক রাখা যাবে না। আমার পিতামাতা আমাকে জন্ম দিয়েছেন, পড়ালেখা করিয়েছেন, আদব পেলা শিখিয়েছেন, এটুকু আমার জন্য করেছেন। আর আমি রূপন আপনার এখানে বক্তব্য রাখছি, আমার যে বয়োজ্যেষ্ঠ অনেক লোক যারা আমার জন্মের আগে থেকে হয়তো বিএনপি করতে পারেন বা আমার অনেক আগে থেকে বিএনপি করেন, তারাও আমার বক্তব্য শুনছে, যেটি এই দল আমাকে উপহার দিয়েছে, যে দল আমাকে জন্ম দিয়েছে। অনেক বড় আমলা সচিব, অনেক বড় সেনা অফিসার, পুলিশ অফিসার, তার জানা যায় 4 কাতার লোক হয় না, কারণ সে সমাজ সেবা করে না, মানুষের সেবা করে না, এলাকা সেবা করে না। অনেক রাজনৈতিক ক্ষুদ্র ইউনিয়নের কর্মীর জানা যায় আমরা দেখি স্কুল ভরা লোক, মাঠ ভরা লোক, কারণ সে রাজনৈতিক দলের কর্মী হওয়ার পরে। আমরা অনেকেই পাওয়া না পাওয়ার হিসাব করি, অনেকেই প্রাপ্তি না প্রাপ্তির হিসাব করি। এনামুল ভাই আমার সঙ্গে অনেকগুলো কথা বলেছেন, ত্যাগী, নির্যাতিত, ক্রসফায়ারের আসামি। বিএনপি সদস্য সচিব হওয়ার দিন থেকে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করেছি যে আল্লাহ রাব্বুল আলামিন যুবদলের সভাপতি থাকা পর্যন্ত আমার যে চলাফেরা ছিল বিএনপি সদস্য সচিব হওয়ার পরের দিন থেকে যেন আমি সেই স্বভাবের মধ্যে আর না থাকি। অঙ্গ সংগঠনটা আমরা যারা করে এখানে অনেকে আমাদের আছেন, অঙ্গ সংগঠনের রাজনীতিটা একটু ডেসিং পলিটিক্স হয়। নানান কারণে অঙ্গ সংগঠনরা আমরা যারা করি, আমরা দলের কর্মচারীর মতো করি, আমরা কাজ করি, শ্রম দেই, আমাদের সর্বোচ্চটুকু দিয়েও অঙ্গ সংগঠন করে হয়তো আমরা সর্বোচ্চটুকু পাই না, পাওয়ার সুযোগ থাকে না। অঙ্গ সংগঠন একজন কর্মী হিসাবে বলবার কথা। তারপরেও এখন পর্যন্ত দলের জন্য কাজ করার চেষ্টা করেছি। রাজনীতিটা এমন, আজকে আমি মনে করি খসরু সাহেবের বক্তৃতা দিয়ে শুরু করি, আমি আজকে মনে করি যে আমার সঙ্গে রিটন ভাইয়ের খুব ভালো সম্পর্ক। রাজনীতিটা এমন, যিনি বলছেন ওনার সঙ্গে আগামীকালকে রিটন ভাইয়ের সম্পর্ক আমাদের সবার চেয়ে ভালো হতে পারে। গতকালকে রিটন সাহেবের সঙ্গে যার সবচেয়ে ভালো সম্পর্ক ছিল, আজকে তার সম্পর্কটা ভালো নাও থাকতে পারে। যেটা আমাদের মায়ের পেটের 2 সহোদর ভাইয়ের সম্পর্কে ওটা গ্যাপ থাকলে অনেক সময়, কিন্তু সম্পর্ক সবসময় চিরস্থায়ী না। একটা জিনিস চিরস্থায়ী, সেটা হলো আপনি আপনার জন্মের সঙ্গে বেইমানি করলেন কিনা। যে দল আপনাকে জন্ম দিল, যে দল আপনাকে খেতে দিল, পরিচিতি দিল, যেই দল করার জন্য 17 বছর বাবা মায়ের জানাজা পড়তে পারেন নাই, যেই দল করার জন্য, যে দেশের মানুষের ভোটের অধিকারের জন্য আপনি আপনার সন্তান অসুস্থ অবস্থায় হাসপাতালে চিকিৎসা হলো আপনি দেখতে যেতে পারেন নাই, যে দেশের মানুষের ভোটের জন্য জনাব তারেক রহমান নিজের আপন সহোদর ভাইকে কবরে সাহিত্য অবস্থায় তার কবরে মাটি দিতে পারে নাই, যে গণতন্ত্রের জন্য, যে ভোটের জন্য, যে মানচিত্র আর পতাকার জন্য বেগম খালেদা জিয়া মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ার পরেও তার একমাত্র বেঁচে থাকা সন্তান তার পাশে বসে থাকতে পারেন নাই। আমরা কেউ তাদের চেয়ে বেশি নির্যাতিত না। আমরা কেউ এখানে বুকে হাত দিয়ে বলতে পারবো না যে আমরা জিয়া পরিবারের চেয়ে বেশি দেখি বেশি। বন্ধুরা আমার, আমরা যারা দল করি এখানে আমরা অনেকেই বিভিন্ন জায়গায় প্রার্থী ছিলাম। বিএনপির মতো দলে একজন প্রার্থী থাকবে, আমরা তো এত ছোট দল না রে ভাই। বিএনপির মতো একজন লোকই চাইবে, আর কেউ চাইবে না, এই দল বিএনপি নাই। 17 বছরের নির্যাতন অত্যাচারের পরেও আমাদের দলের অনেক প্রতিষ্ঠিত ব্যক্তিরা আছেন, যারা হয়তো কেউ 18, কেউ 19, কেউ 20, কেউ 17। দল সেখান থেকে একজনকে বেছে নিতে হয়েছে। এখানে রিটন ভাই উপস্থিত আছেন, জয়নাল সাহেব আছেন, খসরু সাহেব আছেন।
যেদিন সকল ময়মনসিংহ বিভাগের মনোনয়ন ইচ্ছুক ব্যক্তিদেরকে কালেকশন ডেকে গুলশান কথা বলেছেন, ওইখানে একজন পাষাণ লোকও পাওয়া যাবে না যার চোখের সেদিন পানি ছিল না। উনি যখন বললেন যে আমি আপনাকে মনোনয়ন দিতে পারবো না, এজন্য কি আপনি ধানের শীষের বিরুদ্ধে যাবেন? আপনি কি ভুলে যাবেন যে আমি আজকে আপনাদেরকে জানাচ্ছি, এই গত 2 বছরে আমার মা 6 বার মৃত্যুর মুখ থেকে ঘুরে এসেছে। 6 বার আমরা মনে করেছি যে আমার মা মারা গেছে। আপনারা কি ভুলে যাবেন যে 17 বছরে এই মহিষী নারী রাজকীয় জীবন যাপন করতে পারত? সেই মহিষী নারী তার 2 সন্তান ত্যাগ করেছে, লক্ষ লক্ষ সন্তানদের অভিভাবকত্ব করেছে, নিজের জীবন বিসর্জন দিয়ে পতাকা আর মানচিত্র ঠিক রেখেছে। সেখানে ওনার চোখে পানি চলে এসেছিল। যে আপনারা কি ভুলে গেছেন আল্লাহর কাছে আলহামদুলিল্লাহ বলতে আমাদের অনেক সহযোদ্ধা আজ কবরে শুয়ে আছে। তারা তাদের পরিবারের সম্পদ রক্ষা করার জন্য কবরে শুয়ে নাই। আমাদের অনেক সহযোদ্ধা হাত নাই, পা নাই, চোখ নাই, তারা তো আজকে কেউ মনোনয়ন চাইতে আসে না। আমরা যারা সুস্থ আছি তারা মনোনয়ন চাই। আমি আপনাদের কথা দিচ্ছি, আমি তারেক রহমান আপনাদের সকলকে আমি বিভিন্ন জায়গায় মূল্যায়ন করব, কিন্তু আমি তো এমপি মনোনয়ন একজন এমপি দিতে পারবো না। আমরা 2 হাত তুলে ওনার কাছে ওয়াদা করেছি, সকল প্রার্থীরা 2 হাত তুলে ওয়াদা করেছি, আপনি যাকে মনোনয়ন দিবেন আমরা তার বাইরে একদিনের জন্য ধানের শীষের বিপক্ষে কথা বলবো না। আমি মনে করি ত্রিশালের সকল প্রার্থীরা তারেক রহমানের ওয়াদা রক্ষা করেছেন, তারা নিশ্চয়ই ধন্যবাদ পাওয়ার যোগ্য। আসি আরো কিছু প্রার্থী নিয়ে, দাঁড়িপাল্লায় পরে আসি, আগে কিছু প্রার্থী নিয়ে ভাই খোলাখুলি কথা বলি। ভাই আমি ঘুরায় পেশায় কথা বলার অভ্যাস নাই। আমাদের মোহন ভাই একজন প্রার্থীর কথা বলেছেন, স্বতন্ত্র প্রার্থী জমা দিয়েছেন, বৈধ হয়েছে কিনা আমি আজকে পর্যন্ত জানি না। তার নিয়ে আমার কোনো বক্তব্য নাই। আমরা যখন মাইকে বক্তব্য দেই তখন বলি ত্যাগী, নির্যাতিত, বঞ্চিত, অবহেলিত কর্মীর পাশে ছিল সেই ব্যক্তিটা 17 বছরে বেগম খালেদা জিয়ার মুক্তির জন্য একদিন রাস্তায় ছিল কিনা আমি আপনাদের কাছে প্রশ্ন করতে চাই। দলের দুঃসময়ে, দলের দুর্দিনে দলের সামনে থেকে অনেকেই বহিষ্কার হয়েছেন, অনেকেই দীর্ঘ জেল পরিক্রমায় থেকে ছোটখাটো ভুলের জন্য দল করতে পারেন নাই। আর অনেক বিএনপি কর্মী যদি এই 17 বছরে আমার মায়ের জন্য একদিন আমার মায়ের মুক্তির জন্য মিছিল করতে পারেন নাই, এরপরে যদি বিএনপির কোন কর্মী সেই নেতার পক্ষে ভোট চান তাহলে আমার মায়ের সঙ্গে আপনাদের বেইমানি হয়। প্রিয় বন্ধু, আমার প্রিয় সহকর্মীরা, আমাদের কোনো পছন্দ নাই। আমার সঙ্গে এখানে উপস্থিত জয়নাল সাহেবের খুব ভালো সম্পর্কের, অনেকেই জানেন। এই সম্পর্কটা ততক্ষণ যদি ওই 3 জন ব্যক্তির সঙ্গে ওনার সম্পর্ক অস্বীকার করবেন না, শহীদ জিয়াউর রহমান, খালেদা জিয়া এবং তারেক রহমান। এই সম্পর্ক তখনই ত্যাগ হয়ে যাবে যখন উনি এই 3টা ছবিকে সামনে রেখে উনি তার বাইরে চলে যাবেন। এই দল ওনাকে সাধারণ সম্পাদক বানিয়েছে, এই দল ওনাকে উপজেলা চেয়ারম্যান বানিয়েছে। উনি হয়তো মনোনয়ন চেয়েছিলেন, পান নাই, দল তাকে দেয় নাই। দল মনে করেছে ডাক্তার মাহবুবুর রহমান লিটন সাহেবকে দিয়েছে। লিটন সাহেব তো 17 বছর পরে হেলিকপ্টার দিয়ে লাফ দিয়ে ত্রিশালের মাটিতে লাফ দিয়ে নামে নাই। যেমন একজন নেতা মনোনয়ন দিয়েছেন যে হেলিকপ্টার এখানে এসেছেন, উনি লাফ দিয়ে বলেছেন আমি ধানের শীষের প্রার্থী। লিটন সাহেব জয়নাল সাহেবেরই সভাপতি ছিলেন এই থানা। কাজে এই দিকে তো আপনারা ভাগ্যবান যে দলের লোকই দলের মনোনয়ন পেয়েছেন। আমি লিটন ভাইয়ের কাছে 2টি অনুরোধ করতে চাই। আমার একদম ভিতর থেকে যে 2টি অনুরোধ থাকবে, আপনার
ত্রিশালের মানুষের সেবা করার বাইরে ত্রিশালের বিএনপির কোন পদ আপনার প্রয়োজন আছে বলে আমি মনে করি না। ত্রিশালের মানুষের সেবা করা ছাড়া ত্রিশালের বিএনপির কোন দলের পদ, আপনি জেলা বিএনপির কনভেনার ছিলেন, আপনি কেন্দ্রীয় নির্বাহী কমিটির কনভেনার, আপনার ত্রিশালের সকল বিএনপির কর্মীকে আপনার নিজের পরিবারের লোক মনে করা আপনার জন্য সবচেয়ে জরুরি বিষয়। একজন কর্মী হয়তো আপনার সঙ্গে দীর্ঘদিনের তার ভালোবাসার সম্পর্ক আছে, দীর্ঘদিনের সঙ্গে আপনার আত্মার সম্পর্ক আছে, তার জন্য হয়তো আপনি বেশি করবেন। কিন্তু যেই কর্মী শুধু দল করে আপনার সঙ্গে ব্যক্তিগত সম্পর্ক নাই, তাকেও কিন্তু আপনি বাদ দিয়ে কথা বলতে পারবেন না, কারণ সে আপনার দল করে না, সে হয়তো আপনার সঙ্গে থাকে না, সে কিন্তু এই তিনজন ব্যক্তির দল করেন। সে কিন্তু শহীদ জিয়া রহমান, খালেদা জিয়া, তারেক রহমানের দল করেন। আমি রূপন মনে চাই বা না চাই, আমি কাউকে বিএনপি করার পারমিশন দিতে পারি না, কাউকে বিএনপি করা বন্ধ করতে পারি না, এই ক্ষমতা আমাকে কেউ দেয় না। আরেকটি গুরুত্বপূর্ণ বক্তব্য, আমরা অতীতেই এইখানে উপস্থিত অনেকেই সেই ব্যক্তির জন্য যার নাম বললাম, নামটি মুখে আমরা নাই নিলাম, রিটন ভাই নিজেই ওই দিনের বক্তৃতায় স্বীকার করেছেন, আমরা অনেক বিএনপির নেতারাই সেদিন দলের নিয়ম ভেঙে আমরা সেই ব্যক্তির পক্ষে উপজেলা চেয়ারম্যান নির্বাচন করে আমরাই তাকে একটি পাকাপোক্ত জায়গায় বসিয়ে দিয়েছি, আমরাই তাকে একটি পাকাপোক্ত জায়গায় বসিয়ে দিয়েছি। সেদিন আমাদের বক্তব্য ছিল যে একটি লোক 17 বছরে একদিন বিএনপি করে নাই, একদিনের জন্য খালেদা জিয়ার মুক্তির মিছিল করে নাই, একদিনের জন্য খালেদা জিয়ার রূপ মুক্তি কামনায় একটি দোয়া মাহফিলে অংশগ্রহণ করে নাই, সেই ব্যক্তিটি অবশ্যই আমাদের দলের মহাসচিব চিঠি দিয়ে বলেছেন যে এই ব্যক্তির সঙ্গে আমাদের দলের কোন ধরনের সম্পৃক্ততা নাই। আমরা আশা করি দল যেন আমাদের ইচ্ছা মতো পরিচালিত না হয়, দল দলের নিয়মে পরিচালিত হবে। বিশাল থানা বিএনপি যারা দায়িত্বে আছেন, আমি গতকালকে সদরের একটি মিটিংয়ে বলেছি, সেখানে একটি সমন্বয় সভা ছিল, সেখানে আমি বলেছি যে সদরের প্রার্থীকে যদি কেউ মনে করে থাকেন যে ভাই সে আমার লোক, এটা 12 তারিখের পরে মনে করবেন, 12 তারিখ পর্যন্ত তাকে সবার জন্য ছেড়ে দেন, 12 তারিখ পর্যন্ত সে সারা ত্রিশালবাসী। আপনি কি এই ত্রিশাল থেকে একজন নিরীহ আওয়ামী লীগকে আপনি অত্যাচার করার দায়িত্ব নিতে পারেন কিনা? আমাদের দল কি সেই নির্দেশনা আপনাকে দিয়েছে কিনা? আমাদের নেতা জনাব তারেক রহমান পরিষ্কার ভাষায় বলেছেন উনি সকলকে নিয়ে একটি ইনক্লুসিভ বাংলাদেশ করতে চায়। এই ইনক্লুসিভ বাংলাদেশের মধ্যে শুধু তারা পড়বে না যারা এই 17 বছরে আমাদেরকে গুলি করে হত্যা করেছে, আমাদেরকে খুন করেছে, নির্যাতন করেছে, অত্যাচার করেছে, তারা শুধু এই ইনক্লুসিভ বাংলাদেশে আমাদের সঙ্গে থাকতে পারবে না। আবার তাদের বিরুদ্ধে আমরা আইন নিতে হয়তো তুলে নিতে পারবো না, বাংলাদেশের প্রচলিত আইনে তাদের বিরুদ্ধে ব্যবস্থা হবে। আমাদের অনেকের অভিযোগ আমরা আওয়ামী লীগের কাছে ভোট চাই। আওয়ামী লীগ শেখ হাসিনা পালিয়ে যাওয়ার পর্যন্ত 17 বছর ক্ষমতায় ছিল, ভোটহীন আমিদামি নির্বাচন, দিনের ভোট রাতে হয়েছে, বিনা ভোটে হয়েছে। এরপরে কি আমরা অস্বীকার করতে পারি যে এই দেশে কোন নিরীহ আওয়ামী লীগ নাই, কোন অনাত্যাচারী আওয়ামী লীগ নাই? অনেক সাধারণ মানুষ আছে কোন কারণে আওয়ামী লীগকে ভোট দিত, হয়তো শেখ হাসিনার এই জুলুম নির্যাতনের পরে, শেখ হাসিনা পালিয়ে যাওয়ার পরে ওই লোকটা হয়তো জীবনে আর কোনদিন আওয়ামী লীগই করবে না, জীবনে কোনদিন হয়তো সে আর আওয়ামী লীগের নাম মুখে নেবে না, শেখ হাসিনার ছবি মনে করেছে পালিয়ে যাওয়া নেত্রী। সেই লোকটাকে কিন্তু আমাদেরকে অভয় দিতে হবে যে তুমি তারেক রহমানের বাংলাদেশে, তুমি তোমার ব্যবসাটা, তুমি তোমার মাছের খাবারটা, তুমি তোমার ঘরে, তারেক রহমানের এই নতুন বাংলাদেশে তুমি তোমার বিনা ভয়ে তুমি এই দেশে বসবাস করতে পারবে। মনে রাখবেন এমন একটি দলের সঙ্গে আমরা লড়াই করছি, যেই দলটি 18 সালে
ওই যারা আজকে বড় কথা বলে তারা ধানের শীষ মার্কা নিয়ে নির্বাচন করেছিল। আপনাদের মনে নাই 18 সালে এই জামাতের আমির ডাক্তার শফিক মিরপুর থেকে ধানের শীষ মার্কা নিয়ে নির্বাচন করেছিল। সেই মুনাফেকের দল আজকে ধানের শীষের বিরুদ্ধে কথা বলে। 18 সালে যার পরিচয় ছিল ধানের শীষ মার্কার প্রার্থী, হালকা ভাবে নিয়েন না। আওয়ামী লীগ আমাদের শত্রু, আমরা সামনে থেকে মোকাবেলা করেছি, আর মুনাফেকরা কিন্তু পিছন থেকে ছুরিকাঘাত করে। কাজে এই মুনাফেকদেরকে হালকা ভাবে নিলে কিন্তু ভুল করবেন। পিছনের শত্রু কিন্তু ভয়ঙ্কর হয়, সামনের শত্রুকে আপনি জীবন দিয়ে মোকাবেলা করতে পারবেন, পিছনের শত্রুকে কিন্তু মোকাবেলা করা যায় না। অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ, আমরা মনে করি ডাক্তার লিটন বা জয়নাল সাহেব বা অমুক সাহেবের কোন দরকার নাই। আমাদের একজন নেতা, যার ছবি আমাদের বুকে, যাকে আমরা বুকে ধারণ করি, জনাব তারেক রহমান। 300 আসনে তারেক রহমান প্রার্থী, 300 আসনে তারেক রহমানের ধানের শীষ। যদি কোনো বিএনপি করা হোক, যদি মনে করেন খালেদা জিয়ার কবরের সঙ্গে বেইমানি করবেন না, তারেক রহমানের নেতৃত্বের সঙ্গে বেইমানি করবেন না, লিটন ভাই আপনার সঙ্গে কি আচরণ করেছে সেটি মনে রাখবেন না, তারেক রহমানের ধানের শীষের পক্ষে ভোট চাইবে। আমাদের একটি লক্ষ্য, তারেক রহমানের যে বাংলাদেশ, সেই বাংলাদেশকে আমরা করতে চাই। আমাদের অনেক অঙ্গ সংগঠনের ভাইরা 17 বছর আওয়ামী লীগের কাছ থেকে অনেক খারাপ কিছু শিখেছেন। আমি আজকে মিটিং এ দাঁড়িয়ে আমাদের প্রার্থীকে প্রত্যেক ইউনিয়নে বলার জন্য আহ্বান জানাই, বিএনপি করে কোন মানুষের উপর জুলুম করে আপনি স্বাধীনভাবে ঘুরতে পারবেন না। বিএনপি করে কোন চাঁদাবাজি করে আপনি বাংলাদেশের স্বাধীন নাগরিক হয়ে ঘুরতে পারবেন না। লন্ডনে বসে 8,000 বহিষ্কার করেছে, বলেছিল যে আমার ক্ষমতা থাকলে আমি জেলে দিতাম। আরে তারেক রহমানের বিএনপিতে কিন্তু দিল্লিও বন্ধু না, পাকিস্তানও বন্ধু না। বিএনপির একমাত্র ভরসা উপরওয়ালার উপর আর আস্থা এই দেশের জনগণের উপর। কাজে জনগণের মত রক্ষা করার জন্য, জনগণের আস্থা রাখার জন্য লিটন ভাইয়ের পাশ যে কোনো প্রার্থীর 2 জন দুষ্ট বিএনপিকে বাদ দিলে এতে বিএনপির কোনো ক্ষতি হবে বলে আমি মনে করি না। আর লম্বা বক্তব্য না করে অঙ্গ সংগঠনের সকল অঙ্গ সংগঠনের কমিটি আছে, যুবদল আর উলামা দল ছাড়া আপনারা প্রত্যেকেই আমাদের তারেক রহমানের কর্মশালায় সবাই অংশগ্রহণ করেছেন। তারেক রহমান, এখানে আমার বক্তৃতা দেওয়ার কিছু নাই, তারেক রহমান নিজেই আপনাদেরকে নির্দেশনা দিয়েছেন সারাদিন ব্যাপী আপনারা কিভাবে ভোট চাইবেন। এখানে অনেক উলামা দলের নেতৃবৃন্দ আছেন, আমাদের উলামা দলের সেক্রেটারি এখানে উপস্থিত আছেন জেলার। প্রত্যেক মসজিদের ইমাম মসজিদকে তারেক সাহেব সম্মানী দিবেন। এটি যদি উলামা দল করতে ব্যর্থ হয় তাহলে কিন্তু উলামা দলের কোনো কাজ হলো না। ছাত্র দল যারা আছেন তারা ছাত্র দলের কথা বলেন যে তারেক রহমান বলেছেন তুমি যদি ছাত্র অবস্থায় ছাত্র পাস করে তুমি যে পর্যন্ত চাকরি না পাবে এবং তোমাকে রাষ্ট্র একটি বাধা দিবে, তুমি চাকরি না পাওয়া পর্যন্ত রাষ্ট্র তোমাকে একটি লোন দিবে তোমাকে ব্যবসা করার জন্য। একজন ছাত্র রাষ্ট্র তাকে বিভিন্ন ভাষা শিখাবে, বিভিন্ন কারিগরি শিখাবে, শিখে তাকে বিদেশ পড়াবে। শ্রমিকের কার্ড থাকবে, কৃষকের কার্ড থাকবে, যে বর্গা চাষী তারও একটি কার্ড থাকবে, যার জমি নাই সে বর্গা চাষ করে তার জন্য একটি কার্ড থাকবে। কাজে এই কথাগুলো এখন বড় বড় মিছিল মিটিং করার প্রয়োজন নাই। আমরা যেন একটা বাড়িতে 3বার 4বার যাই, যারা বেহেশতের টিকিট পেয়েছে আমাদের অসহায় মা বোনদেরকে পান খাওয়িয়ে গুল খাওয়িয়ে বলে যে আগামী দিনে দাঁড়িপাল্লায় টিকিট দিলে বেহেশতে কনফার্ম, নাউজুবিল্লাহ। ওরা নিজেরাই বেহেশতে যেতে পারবে কিনা জানে না, ওরা বেহেশতের টিকিট পেয়েছে। এই কথাগুলো মানুষকে বলতে হবে ভাই। লিটন ভাইয়ের আশপাশ ঘুরলে ইলেকশন হবে না, ইলেকশন হবে মানুষের ঘরে ঘরে। মানুষকে বলতে হবে তারেক রহমান কেমন একটি বাংলাদেশ চায়।
তারেক রহমানের বাংলাদেশে কোন যোগ্য ছেলের বিএনপি করে চাকরি পাওয়ার প্রয়োজন পড়বে না। তার যোগ্যতায় তাকে চাকরি দেওয়া হবে, ছাত্র দলের সার্টিফিকেট থেকে তার বাংলাদেশে চাকরি করতে হবে না। তারেক রহমান সেই নেতা, উনি শহীদ জিয়া এবং বেগম খালেদা জিয়ার রক্ত যার শরীরে, সে বাংলাদেশের মানুষের সঙ্গে বেইমানি করতে পারে না। কাজে এই কথাগুলো আপনারা পৌঁছে দিবেন ইনশাল্লাহ। ত্রিশালের বিএনপির মধ্যে কোনো বিভেদ নাই। ত্রিশালের বিএনপি আজকে প্রমাণ করেছে তাদের মধ্যে ঐক্যবদ্ধ আছে, মতের কোনো বিরোধ নাই। পথের বিরোধ থাকলেও ধানের শীষের পক্ষে তাদের পথ একটাই, সেটি হল ধানের শীষ, ধানের শীষ, ধানের শীষ, লক্ষ্য একটাই, ধানের শীষ। কাজেই আমরা ইনশাল্লাহ সকলেই একমত হয়ে 12ই ফেব্রুয়ারি এই ত্রিশাল থেকে ডাক্তার মাহবুবুর রহমান লিটনকে বিজয়ী করে আমরা তারেক রহমানকে বাংলাদেশের প্রধানমন্ত্রী শপথ গ্রহণ করে আমরা ঘরে নিয়ে যাবো। সকলকে ধন্যবাদ। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয় জিন্দাবাদ, দেশনেত্রী বেগম খালেদা জিয়া জীবিত হোক, অমর হোক, শহীদ জিয়া অমর হোক। আগামী দিনে আমাদের বাংলাদেশ যেন তারেক রহমান দীর্ঘজীবী হোক। সকলকে ধন্যবাদ। ভাই কই গেল আমার এটা রাসুলে দেখি একদম এক করে দিন নিচে তো আজকে নিচে তো ওইটা মতবিনিময় সভার প্রধান অতিথি শ্রদ্ধা লিটন ভাই, প্রধান বক্তা রুকনুজ্জামান রুকন সরকার। বিশেষ বক্তব্য না, আমি আমার জেলার দক্ষিণ জেলার সদস্য সচিব ওনার শুরুতেই বলেছে যে আমরা বিএনপি এবং অঙ্গ সংগঠন প্রার্থীর জন্য কি করেছি এবং আগামী দিনে আমরা কি করব। ওনার প্রথম বক্তব্যের শুরুতে এই কথাটা বলেছিল। আদানের জবাব দিলে হবে না ভাই, নাকি একদম নীরব থাকতে হবে? সমান ভাই কি বলেন? জি বলবো না, একজন আলেম আছেন তো সামাদ ভাই, উনি অনুমতি দিচ্ছে। যাই হোক, তো ভাই সদস্য সচিব ময়মনসিংহ জেলা থেকে আপনার টিম নিয়ে আসছেন আমাদের আজকের প্রার্থীর পক্ষে প্রচারণা এবং আলোচনা করার জন্য কর্মী মিটিং আপনাকে বিএনপির পক্ষ থেকে জাতীয়তাবাদী দল ত্রিশাল উপজেলা এবং পৌর শাখার সকল নেতৃবৃন্দের সমন্বয়ে ময়মনসিংহ ৭ ত্রিশাল আসনের সবচেয়ে বক্তা আমাদের প্রার্থীকে বিজয়ী কথা বলবেন, আমরা সবাই শুনে যাব। ময়মনসিংহ দক্ষিণ জেলা বিএনপি আয়োজিত এই মত বিনিময় সভায় খুব সুশৃঙ্খল পরিবেশে কিন্তু মত বিনিময় সভাটি পরিচালিত হচ্ছে। সদস্য সচিব ময়মনসিংহ ইউনিয়ন আমাদের প্রার্থী দুইটা ভাগে বিভক্ত করে দিয়েছেন, উত্তর এবং দক্ষিণ। উত্তরের নেতৃত্বে আমি আছি, দক্ষিণের নেতৃত্বে আছেন আমাদের সিনিয়র যুগ্ম আহ্বায়ক আতাউর রহমান শামীম। 4,03,000 ভোট। আমরা 121টি কেন্দ্র, এই 121টি কেন্দ্রের মধ্যে আমরা ভাগ করে 600টি ইউনিট করেছি, উত্তর এবং দক্ষিণ মিলে 600 ইউনিট। আমাদের টার্গেট পরিকল্পনা, ছোট ছোট মেকার আছেন প্রায় 6 শতাধিক মেকার ইলেকট্রিকের সাথে জড়িত আছেন, তাদের সাথে মত বিনিময় ইতিমধ্যে সেরে ফেলেছেন। প্রিয় সদস্য সচিব, এই ত্রিশালের বড় বড় বাজারে যারা ডাইরেক্ট পুলিশ মাথায় 2 মণ বস্তা নিয়ে যারা এদিক থেকে সেদিক নিয়ে যায়, এইরকম প্রায় 5 শতাধিক পুলিশ সাথে মত বিনিময় সভা করেছেন। আমাদের ত্রিশালের প্রায় 12 শতাধিক মসজিদ মাদ্রাসা আছে, বা তারও বেশি কম বেশি হতে পারে, বিভিন্ন মসজিদ করে বলেছেন। সর্বশেষ প্রক্রিয়াধীন যেটা আছে ময়মনসিংহ ত্রিশাল উপজেলার উত্তর এবং দক্ষিণ এবং পৌরসভা মিলে 6,000-এর অধিক অটো চালক, ভ্যান চালক আছে। আমাদের কার্যক্রম প্রায় সমাপ্তির পথে, আমাদের তালিকা সমাপ্ত হয়ে গেছে। আমরা এই 6,000-এর মতো অটো চালক, ভ্যান চালকের সাথে মত বিনিময় সভা শেষ করে ফেলব। প্রিয় ভাই আমার, এই ত্রিশালে প্রায় 30,000 তাবলিগ জামাতের সাথী আছেন। আলোচনা প্রক্রিয়া দিয়ে সিনিয়র যুগ্ম আহ্বায়ক আতাউর রহমান শামীমের নেতৃত্বে এবং তার সাথে সহযোগিতা আছি আমরা সকলে। ইনশাআল্লাহ ত্রিশাল 7 থেকে মনোনীত ডাক্তার মাহবুবুর লিটন ভাইয়ের পক্ষে সাধারণ মানুষ থেকে শুরু করে
বিভিন্ন শ্রেণী পেশার মানুষের মধ্যে যে জোয়ার সৃষ্টি হয়েছে, 12 তারিখ এই ডিক্লারেশন আমাদের চেয়ারম্যান মহোদয় যে বিশ্বাস এবং যে আস্থা রেখে তাকে মনোনয়ন দিয়েছেন, সেই বিশ্বাস এবং আস্থার জায়গা থেকে তার প্রতিফলন আমরা 12 তারিখ দিয়ে দেব ইনশাআল্লাহ। এই আশা আকাঙ্ক্ষা রেখে সকলের সহযোগিতা, বিশেষ করে জেলার সহযোগিতা আমাদের লাগবে। অনুরোধ জানাচ্ছি সকলকে, ধন্যবাদ। বাংলাদেশ জাতীয়তাবাদী দল ময়মনসিংহ দক্ষিণ জেলার সংগ্রামী নেতৃবৃন্দের সাথে ত্রিশাল উপজেলা পৌর কমিটি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের আজকের 2026-এর অনুষ্ঠিতব্য ফেব্রুয়ারির নির্বাচনকে সামনে রেখে আমাদের দলীয় নেতৃবৃন্দের এই কর্মশালা মত বিনিময়ের এই সভায় উপস্থিত আজকের সভাপতি, উপস্থিত আমাদের জেলা টিমের নেতৃবৃন্দ, যাদেরকে গত জেলা কমিটিতে আমরা আলোচনা করে সিদ্ধান্ত নিয়েছি আজকে টিম লিডার ময়মনসিংহ দক্ষিণ জেলার সংগ্রামী সদস্য সচিব, যার দীর্ঘ রাজনৈতিক ক্যারিয়ারে ছাত্র দল, যুব দল শেষ করে বিএনপির নেতৃত্ব নিয়েছে, ছোট ভাই রকনুজ্জামান সরকার, টিমের অন্যতম সংগ্রামী সদস্য, আমাদের এই এলাকার কৃতি সন্তান, বিএনপি দক্ষিণ জেলার যুগ্ম আহ্বায়ক শহীদুল আমিন খসরু, উপস্থিত জেলার অন্যতম সদস্য, ত্রিশালের সাবেক উপজেলা চেয়ারম্যান, আমাদের দলের দীর্ঘ সময় নেতৃত্ব দানকারী, এই এলাকার অন্যতম বিএনপির একজন প্রবীণ নেতা এবং আমার সহকর্মী বড় ভাই জয়নাল ভাই, উপস্থিত টিমের জেলা কমিটি, টিমের অন্যান্য সংগ্রামী নেতৃবৃন্দ, সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ এবং আজকে যাদের উদ্দেশ্যে এই মত বিনিময় সভা, আমাদের এই উপজেলা এবং পৌর এবং অঙ্গ সহযোগী সংগঠনের তৃণমূল পর্যায়ে, থানা থেকে শুরু করে তৃণমূল পর্যায়ের নেতৃবৃন্দ এবং আজকে এই অনুষ্ঠানে আমাদের দলের ছাড়াও সম্মানিত এলাকার জনপ্রতিনিধি, চেয়ারম্যান বৃন্দ এবং সাংবাদিক ভাইরা, সবাইকে সালাম, আসসালামু আলাইকুম। বক্তব্য এই পর্যন্ত যা হয়েছে সবগুলাই মোটামুটি ক্লিয়ার। আমরা বিভিন্ন বক্তার কাছে পরামর্শ নিয়েছি, ওনারা আমাদের ভালোর জন্য নির্বাচনকে সামনে রেখে আগামী দিনগুলোতে আমাদের কিভাবে চলতে হবে, আমি প্রার্থী হিসাবে
আমার প্রতি ওনাদের সদয় উপদেশ এবং পরামর্শ আমি মনে করি আমাদের নির্বাচনকে অনেক উপকৃত করবে। এছাড়াও কিছু সাংগঠনিক কথা, যে কথাগুলা আমাদের সংগঠন যারা আমরা করি প্রত্যেকেরই আসলে মনে রাখা উচিত। একটা কথা না বললেই নয় যে জেলা কমিটি যে সদস্য সচিব পেয়েছে এখন ছোট ভাই রোকন, আমার মনে হলো অনেকদিন পরে একটা রাজনৈতিক ক্যারেক্টার চরিত্র আজকে দক্ষিণ জেলা সদস্য সচিব, যাকে আমরা সেক্রেটারি হিসেবে চিন্তা করি, এরকম একটা পদে আসছে। বিগত দিনে বহুদিন আমরা ঠিক এই ধরনের চরিত্র, যে জিয়াউর রহমান, খালেদা জিয়া, তারেক রহমান, ধানের শীষ, বিএনপি, এই প্রশ্নে আপোষহীন একটা চরিত্র আমরা আজকে সদস্য সচিব হিসেবে পেয়েছি। কোনো সন্দেহ নাই, যার ফলে সে যে কথাগুলো বলল এবং দলীয়ভাবে এই কথাগুলা যথেষ্ট প্রয়োজন আমরা অনুভব করি এবং আমাদের এগুলা কিছু মেনে চলা উচিত ভবিষ্যতের জন্য। আসলে দল করলে, দলের পদে থাকলে এবং দল নিয়ে নাড়াচাড়া করলে কিন্তু জনপ্রিয়, সাধারণ মানুষের মধ্যে জনপ্রিয় হওয়া যায় না, কিন্তু দল তাতে উপকৃত হয়, দলের মধ্যে নেতৃত্বটা বিকশিত হয়, যার প্রমাণ হচ্ছে রোকন। আমি ধন্যবাদ জানাই রোকনকে প্রথমেই যে এই ধরনের একটা স্টেট নির্বাচনকে সামনে রেখে আমার মনে হয় অন্য কোন জেলা এই রকম কোন পরিকল্পনা মাফিক কার্যক্রম চালাচ্ছে কিনা আমি জানি না, কিন্তু দক্ষিণ জেলার যে সিদ্ধান্তটা হয়েছে সেজন্য দক্ষিণ জেলার আহ্বায়ক জাকির হোসেন বাবলু এবং সদস্য সচিব রোকনুজ্জামান রোকন সহ জেলার সকল স্তরের নেতৃবৃন্দকে আমরা ত্রিশালের পক্ষ থেকে ধন্যবাদ জানাই। আজকে আমি হয়তোবা প্রার্থী হয়েছি, কিন্তু আমি দলের একজন কর্মী হিসাবে আমি মনে করি আমি সৌভাগ্যবান এই জন্য যে আমি মনে করি ত্রিশালের এই উদাহরণ জাতীয় পর্যায়ে একটা উদাহরণযোগ্য অবস্থান, যেখানে বিএনপির মধ্যে প্রতিযোগিতা ছিল, মনোনয়ন পত্র জমা দেওয়া ছিল, কিন্তু দলের প্রতি সম্মান দেখে একজন মনোনয়ন পাওয়ার পরে বাকিরা সবাই মনোনয়ন থেকে নিজেদেরকে প্রত্যাহার করে। যেটা রোকন তার বক্তব্যে বলেছিল, আমিও সেই মিটিং এ ছিলাম। আমাদের নেতা তারেক রহমান, ওনার যে আবেগ ঘন বক্তব্য, এইটায় চোখের পানি উনিও ধরে রাখতে পারেন নাই, আমরা যারা তখন ছিলাম ওনার সামনে বসা আমরাও ধরে রাখতে পারিনি। কারণ এই বক্তব্য আমরা গত 15 বছরে একবারও আমরা এই রকম বক্তব্য ওনার কাছ থেকে কখনো শুনিনি। উনি যে এরকম আবেগময়ী হয়ে ওনার চোখে পানি আসতে পারে, এটাও আমাদের ধারণার বাইরে ছিল। সেই দিনের মিটিং এ যারা উপস্থিত ছিল তারা প্রত্যেকে অনুধাবন করতে সক্ষম হয়েছে যে দল এবং দলের মার্কা, দলের নেতা, এই ব্যাপারে আমাদের প্রত্যেকে রেসপেক্টফুল হওয়া উচিত। এবং সেই কারণেই কিন্তু এই যে 300 আসনের নমিনেশনে আমরা যে পর্যায়ক্রমে বিএনপির মনোনয়ন দেখলাম, বিগত কোনোবারে আমরা ঠিক এত চমৎকার মনোনয়ন পর্যায়ক্রমে আমরা দেখতে পাই নাই। একমাত্র সম্ভব হয়েছে আমাদের নেতা যারা তারেক রহমানের বিচক্ষণতার এবং উনার দূরদর্শিতা সম্পন্ন সিদ্ধান্ত নেওয়ার জন্যই এইরকম পর্যায়ক্রমিক ভাবে আস্তে আস্তে দেখেন আজ পর্যন্ত আমাদের বিরুদ্ধে ষড়যন্ত্রকারী দলটা আজ পর্যন্ত জোটের নামে
তারা কিন্তু অন্যান্যদের সাথে প্রতারণা করতেই আছে। আজকে একটু 1 ঘন্টা আগে আমি যা দেখলাম, তারা কিন্তু প্রতারণার মধ্যেই আছে, যার জন্য তাদের জোটের মনোনয়ন আজ পর্যন্ত তারা করতে পারবে। নিজেরা যদি নিজেদেরকে প্রতারক হিসাবে নিয়ে আগায় নিয়ে যায়, অন্যরা তো কেউ ভাই ভালো চোখে দেখবে না, যার জন্য তাদের এই প্রতারণার শিকার হয়ে কিছু দল খুব সম্ভবত তারা এই জোট থেকে বের হয়ে আসবে, এবং এটাই স্বাভাবিক। অথচ দেখেন, বিএনপি কোন জোট করে নাই, বিএনপি এককভাবে প্রার্থী দিয়েছে, এবং এই এককভাবে প্রার্থীর সাথে কেউ কেউ যোগ দিয়েছে, কেউ কেউ নিজস্ব দল থেকে বিএনপির কাছ থেকে সিট নিয়েছে, কিন্তু বিএনপি কোন জোট করে নাই। এখানেই তারেক রহমানের দূরদর্শিতা, এখানেই তারেক রহমান সাহেবের পরিকল্পিত আমাদের আগামী দিনে বাংলাদেশ কোথায় নিয়ে যাবেন উনি আমরা স্পষ্ট বুঝতে পারি। কতটা দূরদর্শী সম্পন্ন হলে উনি বিএনপির এই মনোনয়নকে আস্তে 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 এমন একটা জায়গায় নিয়ে গেছে, দেখেন আজকে তাকিয়ে সারা বাংলাদেশ আজকে একমুখী হয়ে গেছে, ঠিক না ভাই? এর প্রধান কারণ হচ্ছে আপনি পরিকল্পনাটা কি করলেন, এবং সেই পরিকল্পনার অংশ হিসাবে আমরা ত্রিশালে দেখলাম আমাদের যারা মনোনয়ন পেয়েছি, আমরা মনোনয়নের বাইরে যারা আছে, আমরা প্রত্যেকেই আজকে ওনার নেতৃত্বের প্রতি সম্মান দেখিয়ে ম্যাডাম খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামনা করে আমরা সবাই আজকে দেখেন এক লাইনে বসে আছি। ত্রিশালের রাজনীতির নির্বাচনের সবচেয়ে বড় সাফল্য আজকের এই সভা, যেখানে আমরা প্রত্যেকে এক লাইনে বসে আছি, যেখানে আমাদের মধ্যে প্রতিযোগিতা ছিল, কিন্তু এখন কোনো মতভেদ আমাদের মধ্যে নাই। আমি আবারও ধন্যবাদ দিই এরকম সহ জেলা কমিটিকে এত সুন্দর একটা প্রোগ্রাম করার জন্য। আমি মনে করি আমার অনেক কিছু করার আছে, নির্বাচনকে সামনে রেখে প্রার্থীর করার অনেক কিছু আছে। যে কয়েকটা ভুল আজকে এইখানে বক্তব্যের মধ্যে আসছে, এই ভুল আমাদেরকে সংশোধন করতে হবে। এই ভুল যাতে ভবিষ্যতে আর না হয় সেই জন্য ব্যবস্থা নিতে হবে। আমি বিএনপি নেতৃবৃন্দ, সংগ্রামী নেতৃবৃন্দকে অনুরোধ করব, আজকের পরের থেকে বিএনপির পরিবারের বাইরে ইনশাআল্লাহ আমরা কাউকে রাখবো না। হয়তোবা দুঃখজনক ভাবে আমাদের খুবই ডেডিকেটেড ত্যাগী 2-3 জন নেতা দলীয় কারণে ওনারা হয়তো বাইরে থাকবেন আপাতত, কিন্তু ওনারা ছাড়া আমরা বাকি সবাই, ওনারাও যদি আমাদের নির্বাচনে আসে, আমরা তাদেরকে সাদরে গ্রহণ করে আমরা সবাই একত্র হয়ে নির্বাচনে যাই। আমি বলতে চাই এইটাই, সেটা হচ্ছে ত্রিশালের আগামী দিনের ধানের শীষের জয়লাভের জন্য যত ত্যাগ প্রয়োজন হয় আমরা প্রত্যেকেই সর্বোচ্চ ত্যাগের জন্য তৈরি হই ইনশাআল্লাহ। শুধু একটাই কারণ, জিয়াউর রহমানের মার্কা, বেগম খালেদা জিয়ার মার্কা এবং তারেক রহমানের মার্কাকে আমাদের একটা রেকর্ড পরিমাণ ভোটে ইনশাআল্লাহ ত্রিশালে জয়লাভ করাইতে হবে। প্রিয় ভাইরা, নির্বাচনকে সামনে রেখে আপনাদের পরিশ্রমের কোনো শেষ আমি দেখি না। বিশ্বাস করেন, আপনাদের প্রতিটা ঘামের বিন্দু বিন্দু জল একটাও ইনশাআল্লাহ বৃথা যাবে না আগামীতে। যারা আমাদের নেতা কর্মীরা আজকে কষ্ট করে ধানের শীষের নির্বাচনের জন্য এগিয়ে যাচ্ছেন, আমি আপনাদেরকে কথা দিচ্ছি, এই দল ইনশাআল্লাহ সারা বাংলাদেশের মানুষের সহানুভূতি এবং সমর্থনে যদি ক্ষমতায় যেতে পারে, আমাদের ভবিষ্যৎ নেতা তারেক রহমান যখন প্রধানমন্ত্রী হবে, আমরা যখন সারা বাংলাদেশে ইনশাআল্লাহ ওনার প্রতিনিধি হিসাবে নির্বাচিত হতে পারি, আমরা আমাদের নেতা কর্মীদের ঘামের যতটা প্রয়োজন তার তত ত্যাগের যতগুলো ত্যাগ তাদের স্বীকার করতে হয়েছে বিগত 17 বছরে, তার প্রতিদান অক্ষরে অক্ষরে ইনশাআল্লাহ দেওয়ার চেষ্টা করব আমরা।
আজকে এই ত্রিশালের রাজনীতিতে আমরা মনে করি, যেটা আমাদের সদস্য সচিব বললেন, যে আমরা দেশে আমাদের দলের বাইরেও অনেক ভোট, সাধারণ মানুষের ভোট, এবং আরেকটা দল, সেই দলেরও চিহ্নিত অপরাধী ছাড়া বাকি যারা আছে সবাই আছে, তাদেরও ভোট আছে। আমি একইভাবে সদস্য সচিবের কথারই প্রতিধ্বনি করে বলতে চাই, এই ত্রিশালের সর্বস্তরের জনগণকে নিয়েই আমরা ভবিষ্যৎ ত্রিশালের স্বপ্ন দেখছি। আমাদের নেতা তারেক রহমান যেমন সারা বাংলাদেশকে নিয়ে, সাধারণ মানুষ সহ সকল স্তরের মানুষকে নিয়ে দলমত নির্বিশেষে নেতৃত্ব দেওয়ার জন্য তৈরি হয়ে উনি বক্তব্য রাখছেন, আমরাও ত্রিশালে দলমত নির্বিশেষে সবাইকে নিয়ে ভবিষ্যৎ ত্রিশাল উন্নয়নের ত্রিশালকে স্বপ্ন দেখছি ভাইয়ের আমার। তাই বলতে চাই, আমার উদাত্ত আহ্বান থাকবে সারা ত্রিশালবাসীর প্রতি, আসুন এই ত্রিশালের আগামী নির্বাচনে আপনারা একত্রিত হন। আমরা যে কর্মশালা আজকে করলাম, আমরা যে সাংগঠনিক নিজেদের মধ্যে আলাপ আলোচনা করলাম, আমরা যে ঐক্যের মধ্যে চলে আসছি, এই ঐক্য বিএনপির ঐক্য হয়ে থাকবে না, শুধু এই ঐক্য সাধারণ মানুষের ঐক্য হিসাবে ভবিষ্যতে বিজয়ের পথ দেখাবে। ভাইরা আমার, প্রিয় ভাইরা, আমাদের এই সভা কোনো নির্বাচনী সভা নয়। আপনারা আজকে দেখেছেন, আজকে প্রশাসন থেকে আমাদের সভায় এসছেন ওনারা দেখে গেছেন আমরা সাংগঠনিক সভা করছি, যার জন্য ওনারা সন্তুষ্ট হয়ে ফেরত গেছেন। তারপরও আমি বলে রাখছি, হয়তো বা দেখবেন এই সভাকে কেন্দ্র করেও যারা কুচক্রী মহল, তারা বিভিন্ন ভাবে আমাদেরকে ডিস্টার্ব করার চেষ্টা করবে। ইতিমধ্যেই আমি পেলাম একটা নোটিশ, যে কবে কোথায় আমি সাধারণ মানুষের সাথে কথা বলেছি, ফাঁকে কেউ একজন হয়তো বা একটা লিফলেট কোথা থেকে বের করে নিয়ে আসছে, সেই ছবি দিয়ে আমাকে চিঠি দেওয়া হয়েছে। আমরা মনে করি যত ষড়যন্ত্রই আসুক, ত্রিশালের সাধারণ মানুষের আকাঙ্ক্ষা পূরণের ক্ষেত্রে এই ষড়যন্ত্র কখনোই টিকবে না, ইনশাআল্লাহ। ভাইরা আমার, আজকে আগামী দিনের আপনাদের সাংগঠনিক শক্তি উপর ভর করে ইনশাআল্লাহ দল এগিয়ে যাবে। আপনাদেরকে আগামী সেই দিনগুলার মাত্র 30 দিন 27 দিন বাকি আছে, সেই দিনগুলাতে আপনারা ইনশাআল্লাহ সবাই একত্রিত হয়ে আমরা সবাই মিলে এই ত্রিশালের মাটিকে আমরা উন্নয়নের রোল মডেল বানানোর জন্য আমরা একটা পর্যায়ে গিয়ে সর্বসাধারণকে নিয়ে আমরা প্রচারণার কাজ শুরু করব আগামী 22 তারিখ থেকে। আমি ইউনিয়ন নেতৃবৃন্দকে বলতে চাই, ভাইরা আমার, আমি অঙ্গ সংঘ সহযোগী সংগঠনকে বলতে চাই, ছোট ভাইরা তোমরা সবাই তৈরি হও। আগামী 22 তারিখের থেকে প্রচারণা শুরু হওয়ার পরে সারা ত্রিশালের আমাদের দলের সাংগঠনিক যে সক্ষমতা, সেই সক্ষমতাকে চূড়ান্ত পর্যায়ে সবাইকে নিয়ে আমরা সারা ত্রিশালের সাধারণ মানুষের মন জয় করার জন্য আগামী নির্বাচনকে লক্ষ্য রেখে কাজ শুরু করব ইনশাআল্লাহ। 22 তারিখের পরে আমাদের প্রচারণা শুরু হবে। আমরা এখন কোনো প্রচারণায় নাই, আমরা আপাতত আমাদের সাংগঠনিক সমন্বয়গুলো সাধন করছি। সবচেয়ে বড় সাংগঠনিক সমন্বয় আজকে আমরা ডিস্ট্রিক্ট কমিটির মাধ্যমে পেলাম, যেখানে আমরা ত্রিশালের আমাদের সকল ভেদাভেদ ভুলে আমরা সবাই ঐক্যবদ্ধভাবে একটা প্ল্যাটফর্মে দাঁড়িয়ে আগামী নির্বাচন করবে বলে আমরা প্রতিজ্ঞাবদ্ধ হলাম। ভাইরা আমার, প্রিয় ভাইরা, আমি আমার বক্তব্য দীর্ঘায়িত করতে চাই না। আমি সকল স্তরের জেলার নেতৃবৃন্দকে
ধন্যবাদ দিতে চাই। শুধু ধন্যবাদ দিয়ে খাটো করতে চাই না, আমার অন্তরের অন্তঃস্থল থেকে তাদের প্রতি মোবারকবাদ জানাই, কৃতজ্ঞতা জানাই যে সবাই মিলে আপনারা আসছেন এবং এই সভাকে করে আপনারা একটা ঐক্যবদ্ধ ত্রিশাল উপহার আজকে দিলেন। সেই জন্য আপনারা আমাদেরকে কৃতজ্ঞতার পাশে আবদ্ধ করলেন। ভবিষ্যতে এই জেলার নেতৃবৃন্দ, অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দকে যেন আমরা সব রকম সহায়তা দিতে পারি আগামী দিনে, সেই মানসিকতা পোষণ করে আপনাদের সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। খোদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ। বেগম খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামনা করছি। শহীদ জিয়া অমর হোক। আমাদের নেতা, আগামী দিনের প্রধানমন্ত্রী তারেক রহমান জিন্দাবাদ। ত্রিশালবাসী জিন্দাবাদ। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।